স্বাগতম কেমিস্ট্রি কনসেপ্ট এক্সাম্পল ক্লাস। আজকে অ্যাকচুয়ালি দুটো অ্যাটমের মধ্যে যে বন্ডিং তৈরি হয় সেই কেমিক্যাল বন্ডিংটা কেন হয় আমরা বোঝার চেষ্টা করবো নোবেল গ্যাসের সাথে বাকি যে রিঅ্যাক্টিভ অ্যাটমগুলো আছে তাদের। আমরা এখনো পর্যন্ত শিখেছি কেমিক্যাল বন্ডিং তিন প্রকার: কোভ্যালেন্ট বন্ডিং, আয়নিক বন্ডিং এবং কোঅর্ডিনেট বন্ডিং। এখন প্রশ্ন হচ্ছে কেমিক্যাল বন্ডিং কেন তৈরি, অ্যাটম কেন কেমিক্যাল বন্ড তৈরি করে। পরে যে আমরা বুঝবো বন্ড কি জিনিস সেটা ভালো করে বোঝার চেষ্টা করবো। আগে আজকে বুঝবো যে কেমিক্যাল বন্ডিং জিনিসটা অ্যাটম কেন করে। তোমরা যদি দেখো নোবেল গ্যাসের এক্সাম্পল হচ্ছে কি না হিলিয়াম। হিলিয়ামের দুটো ইলেকট্রন মধ্যে থাকে 1s এবং নিয়ন এর ইলেকট্রন কনফিগারেশন কি 1s2 2s2 2p6। তো আমরা আগের দিন বলেছি বাইরের সেলে যে আউটার মোস্ট সেলের যে ইলেকট্রন তাদেরকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, এবং আউটার সেলটা যদি ফুললি ফিল থাকে এবং যেহেতু এখানে 8টা ইলেকট্রন দিয়ে ফুল আছে তার জন্য কি বলা হবে ফিল্ড অক্টেট। এবং আমরা জানি যে নোবেল গ্যাসগুলি খুবই আনরিঅ্যাক্টিভ, মানে নিষ্ক্রিয়, তারা রিয়াকশন করে না, নো রিয়াকশন লিখছে, কিন্তু আমরা পরে গিয়ে দেখবো যে নোবেল গ্যাসও রিয়াকশন করে। তাহলে কি আমরা বলতে পারি যে ফিল্ড অক্টেট মানে নো রিয়াকশন, তার মানে স্টেবিলিটি। তাহলে আমরা কি বুঝলাম যে অক্টেট রুট বলেছে যখনই বাইরের সেলটি ফুললি ফিল থাকবে এবং 8টা ইলেকট্রন থাকবে, ফুল অক্টেট যাদের সিস্টেম থাকবে তারা কিন্তু রিয়াকশন করবে না, তখন সেটা স্টেবল হবে। নো রিঅ্যাক্টিভিটি মানে স্টেবিলিটি। আর আমরা আগেই জানি যে নেচার লাইক স্টেবিলিটি। কারণ সবসময় সিস্টেম চায়, নেচারই হচ্ছে যেটা স্টেবল চাই, সবসময় নিজেকে স্টেবল করতে চায়, নেচার লাইক স্টেবিলিটি। আর সেটা মানেই হচ্ছে অক্টেট। অক্টেট সবসময় প্রত্যেকটা অ্যাটমের টার্গেট হবে, সবসময় কি নিজের অক্টেটটা পূরণ করা, তাহলে সে স্টেবিলিটি পাবে। আর নেচার লাইক স্টেবিলিটি। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা যে অ্যাটম ইন্টারাকশন করছে একটা অ্যাটমের সাথে, সেটা কোভ্যালেন্ট বন্ড অথবা আয়নিক বন্ড যেই বন্ড হোক, তাদের টার্গেট কি হবে স্টেবিলিটি পাওয়া। স্টেবিলিটি কি করে পাবে, তাদের অক্টেট ফুল হতে হবে। তাহলে আমরা বুঝলাম যে স্টেবিলিটি হচ্ছে মূল টার্গেট। যেমন আমরা যদি কোভ্যালেন্ট বন্ড দেখি, সেখানে কি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, তাদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড দেখা যায় H2 একটা মলিকুল, সেখানে দুটো হাইড্রোজেন অ্যাটম তাদের একটা করে ইলেকট্রন শেয়ার করে এবং তার মধ্যে তারা কি করে না অক্টেট ফুলফিল করে। তো এই যে কোভ্যালেন্ট বন্ডিংটা O2 মলিকুল, আবার আগে দিয়ে আমরা দেখেছি মিথেন মলিকুল অথবা ওয়াটার মলিকুল, সব জায়গাতে টার্গেট কি থাকে না তাদের বাইরের অক্টেটটাকে ফিল করবে। অক্সিজেনের বাইরে সেলে 6টা ইলেকট্রন থাকে, তাদের ভ্যালেন্স ইলেকট্রন মনে হয়, তারা কি করে দুটো হাইড্রোজেন অ্যাটমের সাথে ওভারল্যাপ করে, শেয়ারিং করে ইলেকট্রন এবং অক্টেট ফিল করে। হাইড্রোজেন ডুপ্লেট রুল ফলো করে, সেটা আমরা আগেই বলেছি, আমাদের শর্টগুলো তোমরা দেখতে পারো। আর অক্সিজেন কি করছে এই শেয়ারিং এর মাধ্যমে, কোভ্যালেন্ট বন্ডিং এর মাধ্যমে তার অক্টেট পূরণ করছে। তাহলে বন্ডিং এর মূল উদ্দেশ্য হচ্ছে, বন্ডিং মানে স্টেবিলিটি। আমরা এনার্জির কনসেপ্ট এখন বোঝার চেষ্টা করছি না, আমরা পরে বন্ডিং অ্যান্টি বন্ডিং অরবিটাল গেলে দেখতে পাবো। বন্ডিং এর মাধ্যমে সবসময় কি হয় স্টেবিলিটি অ্যাচিভ হয়। এখানে আমরা ক্লাস 11 এর জন্য সেটাকে অক্টেটের মাধ্যমে বোঝাচ্ছি, পরে আমরা গিয়ে এনার্জির ফর্মুলা, এনার্জি বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং অরবিটালের এনার্জির মাধ্যমে বুঝবো
যে সেখানে অ্যাকচুয়ালি লোয়ার এনার্জি গেইন করে তার বন্ডিং এর মাধ্যমে, তার জন্য সেখানে সিস্টেম স্টেবল হয়। আমরা ক্লাস 11 এর জন্য এখন পর্যন্ত এটা বুঝলাম, বন্ডিং হয় স্টেবিলিটির জন্য এবং প্রত্যেকটা অ্যাটম চাইবে নিজের অক্টেট ফিল করার জন্য। তাহলে কোভ্যালেন্ট বন্ডিং এ কিভাবে অক্টেট ফিল হয় শেয়ারিং এর মাধ্যমে, সেটা আমরা বুঝে ফেললাম। এরপর তাহলে আমরা বুঝবো আয়নিক বন্ডিংতে কিভাবে এই অক্টেট ফিল হয়, সেটা আমরা বুঝবো। সব থেকে একটা গুরুত্বপূর্ণ আয়নিক বন্ডের উদাহরণ হচ্ছে NaCl, যেটাকে আমরা টেবিল সল্ট বলি, খাওয়ার নুন। এখানে কি হয়, সোডিয়ামের বাইরে টোটাল ইলেকট্রন কত, 11, রাইট? 8 ইলেকট্রন বিন্যাস যদি তোমরা করো তাহলে জানতে পারবে 1:2। তোমাদের আমরা ক্লাস শিখেছি, ক্লাস 12 এ শেখানো হয়েছে, কিন্তু ক্লাস 11 এখনো শেখানো হয়নি। তো এটা হচ্ছে তোমরা ধরে রাখতে পারো, এভাবেই লেখা হয়। তোমরা দেখতে পাচ্ছ 1s সেলটা পুরোপুরিভাবে দুটো ইলেকট্রন দিয়ে ভর্তি, এবং 2s সেল যেটা হচ্ছে সেকেন্ড সেল বা কক্ষ, সেটা হচ্ছে 8টা ইলেকট্রন দিয়ে ভর্তি, কিন্তু 3 নম্বর যে সেলটা, সেটা হচ্ছে একটা ইলেকট্রন বেশি আছে। এটা ফুললি ফিল্ড নয়, একটা ইলেকট্রন বেশি আছে, তার জন্য নোবেল গ্যাসের কনফিগারেশন পেতে গেলে এটাকে 0 হতে হবে। নোবেল গ্যাসের কনফিগারেশন পাওয়ার জন্য সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ হয়, 2s2 2p6। ভালো করে মনে করে চেষ্টা করো, এটা নিয়নের কনফিগারেশন, এটা নিয়নের ইলেকট্রন কনফিগারেশন। ক্লাস 11 পর্যন্ত আমরা যেদের শেখাবো অ্যাটমিক স্ট্রাকচারে গিয়ে ইলেকট্রন কনফিগারেশন, তখন বুঝতে হবে এটা অ্যাকচুয়ালি নিয়নের কনফিগারেশন। তাহলে সোডিয়াম প্লাস অ্যাকচুয়ালি নিয়নের ইকুইভ্যালেন্ট হয়ে গেল, মানে নোবেল গ্যাস অ্যাটমের ইকুইভ্যালেন্ট হচ্ছে, তাহলে সে স্টেবিলিটি পাবে। এবারে শুধু তো সিস্টেমে Na+ থাকে না, তার সাথে Cl- থাকে। তো Cl অ্যাটমের ইলেকট্রন কত থাকে, 17টা ইলেকট্রন থাকে। সে একটা ইলেকট্রন ওই সোডিয়ামের কাছ থেকে নিয়ে বা কিছু ভাবে নেয়, সেটা কিভাবে নেয় আমরা বলছি না, নিয়ে Cl- এ কনভার্ট হয় 18টা ইলেকট্রন। এবং এটা তোমরা পরে গিয়ে বুঝতে হবে এটা একটা হিলিয়াম, নিয়ন, তারপর যে আর্গন, সেই আর্গনের ইলেকট্রন বিন্যাসের সমান। তো কি বুঝলাম, মজার বিষয় হচ্ছে সোডিয়াম প্লাস এটাও নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাচিভ করলো, একটা ইলেকট্রন ছিঁড়ে দিয়ে নিয়নের। আর Cl- মানে ক্লোরিন অ্যাটমটা, সেও কি করলো, ইলেকট্রন কনফিগারেশন গেইন করলো আর্গন নোবেল গ্যাসের ইকুইভ্যালেন্ট, মানে সমানভাবে। তাহলে কি বুঝলাম, দুটোই নোবেল গ্যাস কনফিগারেশন অ্যাচিভ করে ফেলেছে, তার মানে স্টেবিলিটি পেয়ে গেছে। এবং তাদের মধ্যে আরেকটা স্টেবিলিটির পাওয়ার কারণ হচ্ছে Na+ আর Cl- এর মধ্যে একটা তড়িৎ আকর্ষণ বল কাজ করে অপোজিট আয়নের জন্য, আয়নিক ইন্টারাকশন হয়, সেটাও একটা এনার্জি স্টেবিলাইজ করে সিস্টেমটাকে, আকর্ষণের ফলে সিস্টেম স্টেবিলাইজ হয়, এটাও একটা ব্যাপার, রুল অফ থাম। আকর্ষণ সিস্টেমকে স্টেবিলাইজ করে, মানে সিস্টেমকে স্থায়িত্ব প্রদান করে, এটা আমরা পরে শিখবো। তো আয়নিক বন্ডতে আমরা কি শিখলাম এখনো পর্যন্ত, যে আয়নিক বন্ড, এই বন্ডও কিন্তু লুকিয়ে আছে নোবেল গ্যাস কনফিগারেশন। নোবেল গ্যাস কনফিগারেশন মানে সেই অক্টেট, সিস্টেম যখনই অক্টেট গেইন করছে তখন সে স্টেবল হচ্ছে। তো অক্টেট গেইন করার জন্য সোডিয়াম এবং ক্লোরিন অ্যাটম দুজনেই ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এবং ইলেকট্রন নিচ্ছে, তার মাধ্যমে নোবেল গ্যাস কনফিগারেশন লাভ করছে। নোবেল গ্যাস অ্যাটম তো নিষ্ক্রিয়, স্টেবল, তো এই জন্য NaCl মলিকুলটা আয়নিক বন্ড ফর্ম করে স্টেবিলিটি পায়। তাহলে আয়নিক বন্ডের ক্ষেত্রে আমরা বুঝলাম বন্ডিং মানে স্টেবিলিটি। স্টেবিলিটি কিভাবে পাবে, অক্টেটের মাধ্যমে পাবে। তাহলে আমাদের বুঝতে হবে অক্টেট কিভাবে একটা অ্যাটম কমপ্লিট করছে, সেটা বুঝতে হবে। থার্ড টাইপের বন্ডিংটা আছে, সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, সরি কোঅর্ডিনেট, বা এটাকে ডেটিভ বন্ড বলা হয়। ওকে, ডেটিভ বন্ডের এক্সাম্পল হচ্ছে NH4+, আমরা আগেই বলেছি। সেখানে অ্যাকচুয়ালি NH4+ যে মলিকুলটা, সেখানে অ্যামোনিয়া মলিকুলে যে দুটো লোন, একটা লোন পেয়ার আছে, দুটো ইলেকট্রন, সেটা কি করে, প্রোটনকে দেয়। প্রোটন একটা পজিটিভলি চার্জ পেয়েছে 0 ইলেকট্রন, তখন মলিকুলটা গিয়ে দাঁড়ায় NH4+, এখানে
আমরা কি দেখছি NH4 প্লাস কিভাবে তৈরি হলো, প্রোটনের পজিটিভ চার্জটা নাইট্রোজেনের মাথায় ট্রান্সফার হলো, কারণ নাইট্রোজেন ইলেকট্রন দিয়ে দেওয়ার জন্য এটা পজিটিভলি চার্জ হচ্ছে। তো এখানে লোন পেয়ারটা এখানে 1s0 কোনো ইলেকট্রন নেই, সেখানে ডোনেট হচ্ছে। আইডেন্টিটি বন্ডের গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে BF3 মলিকিউল জানো তোমরা, ইনকমপ্লিট অক্টেট, 6 ইলেকট্রন আছে টোটাল বাইরে ইলেকট্রন। তোমরা আমাদের শর্টসগুলো দেখো, সেখানে আমরা বলেছি যে ইনকমপ্লিট অক্টেটের উদাহরণ হচ্ছে BF3 মলিকিউল। তো BF3 মলিকিউল কি করে, F মাইনাস হচ্ছে একটা অ্যানায়ন, যেখানে এর অক্টেটটা ফিল্ড, এটাতে কটা ইলেকট্রন আছে, এটাতেও নিয়ন গ্যাসের সমান 10টা ইলেকট্রন আছে। এটাকে আমরা 10, এখানে 10 লিখলাম মানে এখানে ইলেকট্রন বোঝাচ্ছি, এটা প্রোটন বোঝাচ্ছি না, তাহলে ছেড়ে দাও, তোমরা ভুল বুঝবে যে প্রোটন 10, অ্যাকচুয়ালি 10টা ইলেকট্রন আছে। 10টা ইলেকট্রন মানে এটা নোবেল গ্যাসের নিয়নের ইকুইভ্যালেন্ট। তাহলে F মাইনাস স্টেবল, এটা একটা স্টেবল বেসিস, কিছুটা স্টেবল বেসিস, তো বেসিস হয় না, সে ক্যাটায়ন চাই, কিছুটা স্টেবল বেসিস। এটা তো ইনকমপ্লিট অক্টেট পূরণ নয় মানে সে রিঅ্যাক্টিভ বেসিস। BF3 খুব রিঅ্যাক্টিভ বেসিস, অক্টেট স্টেবল হলে সে স্টেবিলাইজ বেসিস, না হলে রিঅ্যাক্টিভ, তুলনামূলকভাবে রিঅ্যাক্টিভ। BF3 যে ভ্যাকেন্ট p অরবিটাল থাকে, একটা p অরবিটাল থাকে, সেটা আমরা পরে বোঝাবো। একটা p অরবিটাল থাকে, এই ভ্যাকেন্ট অরবিটালে F মাইনাস ইলেকট্রন, দুটো ইলেকট্রন ডোনেট করে, সেখান থেকে তৈরি হয় BF4 মাইনাস। এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তো এখানেও কি হচ্ছে, যদি তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বোরন যে সিস্টেমটা ছিল, বোরনের লুইস স্ট্রাকচারটা যদি তোমরা ড্র করো, ভালো করে বুঝবে কিভাবে এই ডেটিভ বন্ডের মাধ্যমে প্রত্যেকটা অ্যাটম তার নিজের অক্টেট ফিল করছে। দেখো, ফ্লোরিন একটা করে বন্ড তৈরি করেছিল বোরনের সাথে, রাইট, এবং তার বাকি যে 6টা ইলেকট্রন সে লোন পেয়ার হিসেবে রেখেছে। তাহলে বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা ফ্লোরিন অ্যাটম কিন্তু একটা করে ইলেকট্রন ফিল করে নিয়েছে। প্রত্যেকটা 8টা করে ইলেকট্রন ফিল করেছে, তো তাহলে এরা ফুললি ফিল এদের। কিন্তু বোরনে ভালো করে লক্ষ্য করো, বোরনের মাত্র 6টা ইলেকট্রন, রাইট, তাহলে 6 ইলেকট্রন, তার জন্য আরো দুটো ইলেকট্রন M মাইনাসের কাছ থেকে নিচ্ছে। M মাইনাসের কাছ থেকে দুটো ইলেকট্রন নিয়ে, M মাইনাসের টোটাল 8টা ইলেকট্রন আছে, বাইরে 8টা ইলেকট্রন। তো কি হচ্ছে, এখান থেকে এই 8টা ইলেকট্রন পূরণ হচ্ছে, অক্টেট ফিল হচ্ছে। তো এইভাবে অক্টেটের মানে কোঅর্ডিনেট বন্ডের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা অ্যাটম তার অক্টেট ফিল করছে, আর অক্টেট মানে স্টেবিলিটি। তো আজকে আমরা কি বুঝলাম একটু আমরা সামারাইজ করে নেব। আজকে আমরা যেটা শিখলাম যে নেচার সবসময় স্টেবিলিটি চায়, এবং স্টেবিলিটি কি করে পাবে, অক্টেট ফিলের মাধ্যমে। সেটা কোভ্যালেন্ট বন্ড অথবা আয়নিক বন্ড অথবা কোঅর্ডিনেট বন্ড, যেই ধরনের বন্ড হোক না কেন, সব জায়গাতে টার্গেট কি হবে, স্টেবিলিটি এবং অক্টেট। টার্গেট থাকে অ্যাটমের কি, স্টেবিলিটি। আর সেটা আমরা এখন ক্লাস 11 স্ট্যান্ডার্ডে বলছি স্টেবিলিটি। তোমরা কি দিয়ে বিচার করবে, অক্টেটের মাধ্যমে, যে প্রত্যেকটা অ্যাটম অক্টেট কি করে পাচ্ছে। তো আজকের ক্লাসটা এখানে পর্যন্ত থাকলো, আমরা বোঝবার চেষ্টা করলাম বন্ডিং এর উদ্দেশ্য কি, স্টেবিলিটি, আর কিভাবে প্রতি প্রকার বন্ডিং এর মাধ্যমে প্রত্যেকটা অ্যাটম অক্টেট গেইন করছে, এবং সেটাই হচ্ছে স্টেবিলিটির প্রধান ওয়ে আউট। বন্ডিং মানে স্টেবিলিটি, নেচার লাইক স্টেবিলিটি। দেখা হচ্ছে পরের ক্লাসে।